আজকে আমরা একটি অ্যাকশন থ্রিলার নিয়ে কথা বলবো যার নাম আই ফর অ্যান আই 2। চীনের প্রাচীন একটি শহর, সেখানের একজন বাসিন্দা চ্যাং চোখে দেখতে পায় না, কিন্তু তা সত্ত্বেও সে ছিল এক অসাধারণ তরবারি যোদ্ধা। সে মূলত বাউন্টি হান্টার হিসেবে কাজ করত, অর্থাৎ পালিয়ে যাওয়া লোকদের সে ধরে আনত। তেমনই এক কাজে চ্যাং একটি জুয়া খেলার দোকানে যায়। সেখানের মালিককে পলাতক আসামিদের কথা জানতে চাইলে তিনি না করে দেন, কিন্তু চ্যাং তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারে মানুষটি মিথ্যা বলছে। চ্যাং তার হাতের কাটা দাগ স্পর্শ করে বুঝতে পারে সে পলাতকদের একজন। সাথে সাথে চ্যাং তাকে মেরে ফেলে। এতে আশেপাশের গার্ডরা চ্যাংকে মারার জন্য এগিয়ে আসে। তারা সংখ্যায় অনেক বেশি হলেও চ্যাং তাদের সবাইকে ধরাশায়ী করে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই 10 বছর বয়সী জিয়াও তার ছোট ভাইকে নিয়ে দৌড়ে পালাচ্ছে। তারা আসলে খাবার চুরি করে পালাচ্ছিল, কিন্তু কিছু দুর্বৃত্ত তাদের ধরে ফেলে। জিয়াও ভয় পায় না, বরং সে একজনের হাত কামড়ে দেয়, আরেকজনের গায়ে থুতু ছুঁড়ে মারে। তখন একজন দুর্বৃত্ত রেগে গিয়ে ছুরি দিয়ে জিয়াওকে মারতে চাইলে চ্যাং সেখানে এসে পড়ে। সে তার টেকনিক দিয়ে এমনভাবে ছুরি চালায় যা দেখে অন্যরা পালিয়ে যায়। কৃতজ্ঞতা স্বরূপ জিয়াও চ্যাংকে একটি আপেল উপহার দেয়, কিন্তু চ্যাং তা না নিয়েই চলে যায়। সেদিন বিকেলে জিয়াও আবার একটি ঘর থেকে খাবার চুরি করতে যায়, কিন্তু একজন নারী তাকে দেখে ফেলে। জিয়াও তাকে ছুরি দেখিয়ে ভয় দেখায়, কিন্তু নারীটি জিয়াওকে কিছুই বলে না, বরং আরো কিছু খাবার তাকে খেতে দেয়। জিয়াও চলে যাবে এমন সময় কিছু দুর্বৃত্ত এসে হাজির হয় সেখানে। তাদের দলনেতা জিউ ল্যাং। জানা যায় জিউ ল্যাং এর ওয়াইফ হলো দয়ালু নারীটির বোন, যাকে জিউ ল্যাং খুন করেছে। তাই তারা জিউ ল্যাং এর বিরুদ্ধে অভিযোগ করেছে। জিউ ল্যাং একে একে পরিবারের সবাইকে মেরে ফেলে। শেষে সে নারীটিকে তার সাথে নিয়ে যেতে চায়, জানায় তাকে সে রানীর মতো করে রাখবে। কিন্তু নারীটি জিউ ল্যাংকে কৌশলে আঘাত করতে চাইলে জিউ ল্যাং বারবার তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই সব কিছু দেখে ফেলে শিশু জিয়াও। প্রথমে তারা বুঝতে না পারলেও পরে তারা জিয়াও এর উপস্থিতি টের পেয়ে যায়। জিয়াও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন ইয়াও নামের একজন দুর্বৃত্ত জিয়াও এর পিছু নেয়। পথিমধ্যে সে চ্যাং এর সাথে ধাক্কা খায়। চ্যাং তখন মদ্যপ অবস্থায় সারা রাস্তা জুড়ে বমি করছিল। ইয়াও তাকে পাত্তা না দিয়ে আবার এগিয়ে যায়। চ্যাং বাসায় ঢুকে বুঝতে পারে জিয়াও তার বাসায় লুকিয়ে আছে। এমন সময় দুর্বৃত্তরা চ্যাং এর বাসায় ঢুকে পড়ে এবং জিয়াওকে খুঁজতে থাকে। অবস্থা বুঝতে পেরে চ্যাং জিয়াওকে লুকিয়ে রাখে। খুঁজে না পেয়ে দুর্বৃত্তরা সেখান থেকে বের হয়ে যায়। পথিমধ্যে তারা আরেকটি শিশুকে দেখতে পায়, যে কিনা জিয়াও এর মতোই জুতো পরেছিল। আসলে এটি ছিল জিয়াও এর ছোট ভাই, কিন্তু তারা তাকে জিয়াও ভেবে ভুল করে। তারা তাকে ঘোড়ায় তুলে নেয়, কিন্তু সে ঘোড়া থেকে পড়ে যায়। দুর্বৃত্তরা ঘোড়া না থামিয়েই সবাই তার উপরেই ঘোড়া ছুটিয়ে সেখান থেকে চলে যায়। জিয়াও তার ভাইয়ের খোঁজে সেখানে আসে, কিন্তু ততক্ষণে জিয়াওয়ের ছোট ভাই আর বেঁচে নেই। পরের দিন জিয়াও আসে চ্যাং এর কাছে। সে তার ভাই হত্যার প্রতিশোধ নিতে চায়। চ্যাংকে সে তার লড়াইয়ের কৌশলও দেখায়, কিন্তু চ্যাং তাকে মানা করে দেয় এই বলে, আমি কোনো ভাড়াটে গুন্ডা নই, আমি শুধু পলাতক আসামিদের সাথেই লড়াই করি। পরের দিন চ্যাং সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে বুঝতে পারে জিয়াও সেখানে বসে আছে। জিয়াও চ্যাংকে জিউ ল্যাং এর একটি ছবি দেয় এবং আবার তাকে অনুরোধ করে জিউ ল্যাংকে হত্যা করার জন্য। এবার চ্যাং জিয়াওকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন চ্যাং আবার তার কাজে বের হয়। আজকে তার মিশন ছিল একজন জেলেকে হত্যা করা, যে মানুষের সবকিছু ছিনতাই করে খুন করে পালিয়ে যেত। কিন্তু পথিমধ্যে চ্যাং এর ঘোড়া অদ্ভুত আচরণ শুরু করে। তারা পাহাড় থেকে পড়ে যায়। চ্যাং একটি পাথরের সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয়। চ্যাং যখন এক হাতে ঝুলছিল, তখন সে টের পায় কেউ একজন তার পা ধরে ঝুলে আছে। এটি ছিল জিয়াও। তার মানে জিয়াও সারাটা সময় চ্যাং এর গাড়িতে লুকিয়েছিল। খুব রেগে গেল চ্যাং জিয়াওকে সাথে নিয়ে পাহাড় বেয়ে উঠে আসে। জিয়াওকে সাথে নেওয়া ছাড়া চ্যাং এর আর কোনো উপায় থাকে না। চ্যাং এবং জিয়াও সেই জেলের কাছে যায়। তারা অতিথির অভিনয় করতে থাকে, কিন্তু জেলেটি চ্যাংকে চিনতে পারে। তারপরও সে চুপ থাকে এবং ওয়াইন অফার করে। এদিকে জিয়াও বুঝতে পারে আশেপাশে আরো কিছু দুর্বৃত্ত রয়েছে। সে চিৎকার করে চ্যাংকে সতর্ক করে দেয়। চ্যাং এর সাথে সবার খুব লড়াই হয়, কিন্তু চ্যাং তার দক্ষতায় সবাইকে হারিয়ে দেয়।
জেলেটি গুরুতর আহত হয়। চ্যাং যখন তাকে মারতে যাবে ঠিক তখনই সে চ্যাংকে ক্যাপ্টেন বলে সম্বোধন করে। জানা যায় একসময় সেনাবাহিনীতে চ্যাং এর অধীনে জেলেটি যুদ্ধ করেছিল, কিন্তু বিনিময়ে যা পেয়েছে তা নিয়ে জীবন চালানো কঠিন, তাই সে অন্যায়ের পথ বেছে নিয়েছে। সে চ্যাং এর কাছে ক্ষমা প্রার্থনা করে, কিন্তু চ্যাং তাকে হত্যা করেই মিশন শেষ করে। ফেরার পথে জিয়াও আবার চ্যাংকে অনুরোধ করে ভাই হত্যার প্রতিশোধ নিতে চ্যাং যেন তাকে সাহায্য করে। এবারও চ্যাং মানা করে দেয়। সে জিয়াওকে শহরে একা ছেড়েই বাসার উদ্দেশ্যে রওনা হয়। মাসের পর মাস চলে যায়। একদিন চ্যাং বুঝতে পারে তার বিছানার নিচে কেউ রয়েছে। টান দিতেই বুঝতে পারে এটি জিয়াও। তার সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত এবং সে খুব অসুস্থ। চ্যাং তার ক্ষতের চিকিৎসা শুরু করে, তাকে খাবার খাওয়ায়। জ্ঞান ফিরে আসতেই জিয়াও পানি খেতে চায়। চ্যাং জানতে চায় কিভাবে সে ফিরে আসলো। জিয়াও জানায় এখান থেকে শহরে যাওয়ার সময় সে রাস্তা মনে করে রেখেছিল। যেহেতু তার গাড়িতে আসার টাকা ছিল না, তাই সে দিনের পর দিন হেঁটেছে। জিয়াও আবার চ্যাং এর কাছে ভাই হত্যার প্রতিশোধের কথা বলে। সে মার্শাল আর্ট শিখতে চায়। এবারও চ্যাং কোনো উত্তর দেয় না, কিন্তু জিয়াও এবার তার বান্টি হান্টারের কাজে সাহায্য করতে থাকে। জিয়াও এর সাহায্যে তার কাজ খুব ভালো চলতে থাকে। সে অনেক বেশি টাকা আয় করতে শুরু করে। তারা একসাথেই থাকতো। একদিন জিয়াও চ্যাংকে তার শরীরে দাগের কথা জিজ্ঞেস করে। চ্যাং জানায় সেনাবাহিনীতে থাকার সময়কার দাগ এগুলো। এখন চ্যাং টাকা জমানোর চেষ্টা করছে যাতে একদিন সে তার নিজের গ্রামে ফিরে যেতে পারে। এভাবেই একদিন একজন পলাতক আসামির সন্ধান করতে গিয়ে জিয়াও জিওল্যাংকে দেখতে পায়। জিয়াও যেন পাথর হয়ে যায়। ল্যাংও তাকে দেখতে পায়। সে জিয়াওকে কাছে ডাকে, জানতে চায় সামনে চলতে থাকা লড়াইয়ে কে জিতবে। জিয়াওয়ের তখন তার ভাইয়ের মৃত্যু দৃশ্য মনে পড়ে যায়। তার ইচ্ছে হয় সামনে রাখা ছুরি দিয়ে জিওল্যাং এর গলাটা এক টানে কেটে ফেলতে, কিন্তু সে কিছুটা ভীতও, তাই সে চুপচাপ থাকে। বাসায় ফিরলে চ্যাং জানায় সে জিয়াওয়ের জন্য একটি ভালো পরিবারের সন্ধান পেয়েছে। একজন নারী আসে জিয়াওকে নিতে। চ্যাং তাকে গাড়িতে তুলে দেয়, কিন্তু জিয়াও গাড়ি থেকে নেমে পড়ে এবং ক্রুদ্ধ স্বরে চ্যাংকে জানায় সে তার ভাইয়ের খুনির সাথে দেখা করেছে। জিয়াও এর কথায় এমন কিছু ছিল যা শুনে চ্যাং প্রথমবারের মতো তাকে মার্শাল আর্ট শেখাতে রাজি হয়। পরের দিন সকালে তাদের অনুশীলন শুরু হয়। প্রথম ধাপ ছিল রং তুলি দিয়ে মানুষের গায়ে এমনভাবে পেইন্ট করা যাতে সে বুঝতে না পারে। চ্যাং জিয়াওকে একটি রং তুলি দেয়। জিয়াও তার প্র্যাকটিস শুরু করে। একসময় সে এত ভালোভাবে এই বিদ্যা রপ্ত করে যে মানুষজন টেরই পায় না কেউ একজন রং লাগিয়ে চলে গিয়েছে। এরপর তাকে যুদ্ধ কৌশল শেখানো হয়। জিয়াও সারা দিন ধরে তা অনুশীলন করতে থাকে। দিনের পর দিন অনুশীলন চলতে থাকে। একদিন যখন জিয়াও তার ঘরে একা ছিল, তখন ইয়াও আসে তার ঘরে। ইয়াও জানায় সে তার বস জিওল্যাং এর ছবি দেখতে পেয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে লেখা ছিল পলাতক। সে জিয়াওকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে তার বস চ্যাং এর অর্ডারে সে কাজ করেছে। জিয়াও তখন ইয়াওকে ধাক্কা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াও তাকে ধরে ফেলে। ঠিক তখনই চ্যাং এসে পড়ে। চ্যাং এবং ইয়াও এর মধ্যে মারামারি শুরু হয় এবং চ্যাং ইয়াওকে মেরে ফেলে। এবার চ্যাং ইয়াও এর বৃদ্ধ সাথীকে মারার জন্য অস্ত্র তুলতেই জিয়াও চিৎকার করে ওঠে। সে বলে এই লোক আমার কিছু করেনি, তাকে ছেড়ে দাও। কিন্তু চ্যাং বলে এই লোক ওদের দলেরই, অনেক মানুষের সে ক্ষতি করেছে। হতে পারে তোমার ভাইয়ের মৃত্যুতেও তার হাত ছিল। যদি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে নির্দয় হতে হবে। তখন জিয়াও কাঁদতে কাঁদতে বলে আমি আমার মন পরিবর্তন করেছি, আমি আর আমার ভাই হত্যার প্রতিশোধ দিতে চাই না। চ্যাং বৃদ্ধ লোকটিকে ছেড়ে দেয়। পরের দিন চ্যাং এবং জিয়াও নতুন জীবনের উদ্দেশ্যে এই শহর ছেড়ে নতুন শহরের দিকে যেতে থাকে। তারা এক জায়গায় থামে এবং তাঁবু খাটিয়ে সেখানে রাত কাটায়। জিয়াও চ্যাংকে জানায় সে তার একটি চোখ চ্যাংকে দিতে চায় যাতে সে দেখতে পারে। চ্যাং আবেগ আপ্লুত হয়ে পড়ে। সে বলে ওঠে তার দরকার নেই, তাছাড়া এটি সম্ভবও নয়। পরের দিন সকালে চ্যাং জিয়াওকে খুঁজে পায় না। খোঁজ করতে করতে জানতে পারে জিয়াও আবার পুরনো শহরে ফিরে গিয়েছে। চ্যাং নিজেও তৎক্ষণাৎ পুরনো শহরের দিকে রওনা হয়। অপরদিকে দেখা যায় জিওল্যাং খুব দুঃখী হয়ে পড়েছে প্রিয় বন্ধু ইয়াও এর মৃত্যুতে। সে শত মানুষকে তৈরি হতে বলে জিয়াও ও চ্যাংকে খুঁজতে, কিন্তু জিয়াও ততক্ষণে জিওল্যাং এর বাড়িতে ঢুকে পড়েছে। জিওল্যাং জিয়াও এর পা দেখতে পায় যে কিনা টেবিলের নিচে লুকিয়ে ছিল।
জিওল্যাং চেক করতে গেলেই জিয়াও জিওল্যাং এর উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার অস্ত্র নিয়ে জিওল্যাং এর দিকে এগিয়ে যায়, কিন্তু জিওল্যাং এর বডিগার্ড তাকে ধরে ফেলে। জিয়াও তার জানা সব যুদ্ধ কৌশল করার চেষ্টা করে, কিন্তু তার ছোট্ট শরীর অন্যদের সাথে পেরে ওঠে না। জিওল্যাং জিয়াওকে এক গাদা ড্রাগস মুখে পুরে দেয়। কাশতে কাশতে জিয়াওয়ের মুখ থেকে রক্ত পড়তে থাকে। জিওল্যাং জিয়াওয়ের গলা চেপে ধরে, কিন্তু চ্যাং এসে জিয়াওকে বাঁচিয়ে দেয়। জিয়াও চ্যাংকে এমন ভাবে জড়িয়ে ধরে যেন সে তার বাবাকে জড়িয়ে ধরেছে। এই ফাঁকে জিওল্যাং রুম থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা টের পায় শত শত দুর্বৃত্ত অপেক্ষা করছে তাদের জন্যে। চ্যাং এবং জিয়াও তাদের সাথে লড়তে শুরু করে, কিন্তু দুর্বৃত্তের পরিমাণ আরো বাড়তে থাকে। এক পর্যায়ে জিয়াও ও চ্যাং কোণঠাসা হয়ে পড়ে। লড়তে লড়তে ক্লান্ত পরিশ্রান্ত জিয়াও অজ্ঞান হয়ে চ্যাং এর শরীরে ঢলে পড়ে। চ্যাং জিয়াওকে পিঠে তুলে নেয় এবং এভাবেই লড়তে শুরু করে। লড়তে লড়তে চ্যাংও অনেক আহত হয়, কিন্তু সে সবাইকে ধরাশায়ী করতে সক্ষম হয়। এবার জিওল্যাং এর পালা। দুজনের মধ্যে এবার লড়াই শুরু হয়। বোঝা যায় জিওল্যাংও একজন দক্ষ যোদ্ধা। জিওল্যাং চ্যাংকে তরবারি দিয়ে আঘাত করে বারবার। চ্যাং এর পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। জিওল্যাং এগিয়ে আসতে থাকে চ্যাংকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখনই জিয়াওয়ের জ্ঞান ফিরে আসে। সে তার সর্বশক্তি দিয়ে জিওল্যাং এর পা ধরে রাখে যাতে সে আর আগাতে না পারে। এই সুযোগে চ্যাং উঠে দাঁড়ায় এবং তরবারি ঢুকিয়ে দেয় জিওল্যাং এর গলায়। জিয়াও আবার জ্ঞান হারিয়ে ফেলে। চ্যাং জিয়াওকে কোলে তুলে নিয়ে আসে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে চ্যাং মারা যায়। পরের দিন জিয়াও ঘুম ভেঙে দেখতে পায় চ্যাং এর বন্ধু তার সেবা করছে। সে চ্যাং এর মৃত্যুর খবর পায়। এবার তারা নতুন ঠিকানার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে সে অপরাধ থেকে দূরে থাকতে পারবে। চমৎকার এই কাহিনীটি এখানেই শেষ হয়।